হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করব ট্র্যাকিওস্টোমি পেশেন্ট, সাথে আলোচনা করব রাইস টিউব। এর মধ্যে কতগুলো কোশ্চিন হয়। দেখো, ট্র্যাকিওস্টোমি জিনিসটা কিন্তু আমরা করি না, করে ডাক্তার। বাট অ্যাজ এ নার্সিং স্টাফ হয়ে আমাদের ট্র্যাকিওস্টোমি এবং রাইস টিউব ফিডিং, ঠিক আছে, রাইস টিউব ফিডিং অ্যাজ এ নার্সিং স্টাফ হয়ে, মানে নার্সিং স্টাফের জন্য কি কি কোশ্চিন করতে পারে বা কি কি কাজ হয় আমাদের ট্র্যাকিওস্টোমি বা ফিডিং দেওয়া, তো কি কি কোশ্চিন করতে পারে এর মধ্যে আজকে এগুলো আলোচনা করব। প্রথমে দেখো, আমি লিখেছি ট্র্যাকিওস্টোমি কেন করা হয়। সব পেশেন্টকে তো ট্র্যাকিওস্টোমি করা হয় না, অথবা কোন পেশেন্টকে ট্র্যাকিওস্টোমি করা হয়। ঠিক আছে, তো ট্র্যাকিওস্টোমি সব পেশেন্টকে করা হয় না, কোনো কোনো কারণে ট্র্যাকিওস্টোমি করা হয়। কোশ্চেন করতে পারে কোন পেশেন্টকে। তো দেখো, আমি একটা অ্যান্সার লিখেছি, ইট ইজ পারফর্মড ইন ইমার্জেন্সি সিচুয়েশন। এই যে ট্র্যাকিওস্টোমি করা হয় ইমার্জেন্সি সিচুয়েশন থাকলে তখনই এই ট্র্যাকিওস্টোমি করা হয়। When there is an acute upper airway obstruction, যখন কি একটা পেশেন্টের আপার এয়ারওয়ের কি অবস্ট্রাকশন হচ্ছে, তখনই কিন্তু এই ট্র্যাকিওস্টোমি করা হয়। বা ইট মে বি ইলেক্টিভলি টু রিপ্লেস এ টেম্পোরারি এয়ারওয়ে প্রোভাইড বাই অ্যান ইন্ট্রোট্র্যাকিয়াল টিউব। একটা ইন্ট্রোট্র্যাকিয়াল টিউবের মাধ্যমে সেটাকে এয়ারওয়ে পৌঁছায়। ঠিক আছে, তো সব পেশেন্টকে তো ট্র্যাকিওস্টোমি করা হয় না, তো আমাদের ট্র্যাকিওস্টোমি করা হয় সাধারণত যে ইমার্জেন্সি সিচুয়েশন। ঠিক আছে, ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের ট্র্যাকিওস্টোমি করা হয়। যে পেশেন্টের আপার এয়ারওয়ে, যেটা আমাদের হচ্ছে ট্র্যাকিয়া আপার এয়ারওয়ে, সেটার যদি প্রবলেম থাকে, শ্বাস নিতে প্রবলেম থাকে, তার জন্য আমাদের এয়ার প্রোভাইড করার জন্য ট্র্যাকিওস্টোমি করা হয়। আর একটা হচ্ছে ইন্ডোট্র্যাকিয়াল টিউব হিসাবে, যেটা হচ্ছে আমাদের মুখ দিয়ে দেওয়া হয়, সেটাও প্রোভাইড করা হয়। তো একটা হচ্ছে এখানে লেখা আছে, দেখো, টেম্পোরারি একটা মেথডে আছে, আর একটা হচ্ছে পার্মানেন্ট, দুটো হিসাবে মানে এই ট্র্যাকিওস্টোমি করা হয় বা টিউব থাকে। সেকেন্ড কোশ্চেন দেখো, ইন্ডোট্র্যাকিয়াল টিউব কতদিন পর্যন্ত ব্যবহার করা হয়। কোশ্চেন করতে পারে, ধরুন একটা পেশেন্টের একটা ইটি টিউব পরানো হয়েছে, সেই ইটি টিউবটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়। এখানে দেখো, মোর দেন 10 to 14 ডেজ, মানে 10 থেকে 14 দিন পর্যন্ত আমরা ইটি টিউবটা ব্যবহার করতে পারবো। তারপরে আবার সেটাকে রিপ্লেস করতে হবে, সেটা ড্যামেজ হয়ে যাবে, তো সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন, কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ইটি টিউব করা হয়। আমি আগেরটা বললাম কেন করা হয়, প্রথমেরটা বলেছিলাম কেন করা হয়, যেটার অ্যান্সার আমরা জানি যে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য করা হয়। আর যদি কোনো পেশেন্টের আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, ঠিক আছে, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন যদি থাকে, তখন কিন্তু এই ট্র্যাকিওস্টোমি করা হয়। তো এই হচ্ছে কারণ। এবার বলেছে কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ইটি টিউব করা হয়, কোশ্চেন করতে পারে। দেখো, কোন কোন পেশেন্ট বললাম না প্রথমে, অবস্ট্রাকশন ইন আপার রেসপিরেটরি ট্র্যাক, যদি অবস্ট্রাকশন হয়, প্রবলেম থাকে রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে, যদি অবস্ট্রাকশন থাকে, বাধা থাকে শ্বাস যেতে, তখন কিন্তু এই ইটি টিউব করা হয়। আরেকটা হচ্ছে ইনটলারেন্স অফ দ্য ইন্ডোট্র্যাকিয়াল টিউব, একটা ইনটলারেন্স যদি হয় তখন কিন্তু ইন্ডোট্র্যাকিয়াল টিউবটা দেওয়া হয়। আর হচ্ছে কারো হেড ইনজুরি, নেক, চেস্ট ইনজুরি, এরকম হলে যদি শ্বাস নিতে না পারে, ধরেন হেড ইনজুরি হলো, তাহলে তো তার ব্রেনটের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু সে আনকনসিয়াস থাকে। আনকনসিয়াস পেশেন্টকে ট্র্যাকিওস্টোমি বা ইটি টিউব পরানো হয়। ঠিক আছে, ট্র্যাকিওস্টোমি বা ইটি টিউব পরানো হয়। তারপর হচ্ছে নেক যদি কারো ইনজুরি হয়, তখন দেখবে তারও কিন্তু ইটি টিউব পরানো হয়। চেস্ট ইনজুরি এইসব ক্ষেত্রে, বা রেসপিরেটরি ফেলার, এইসব ক্ষেত্রে কিন্তু এই সব পেশেন্টের ক্ষেত্রে ইটি টিউব মানে কি পরানো হয় বা লাগানো হয়। তো ভালো করে এই কয়েকটা কোশ্চেন তোমরা পড়বে, খুব সুন্দর সুন্দর কোশ্চেনগুলো। দেখো, এই কোশ্চেনগুলো আমরা কিন্তু অনেক ফেস করেছি,
অনেক ইন্টারভিউতে এরকম কোশ্চেন করে থাকে বলেই শেয়ার করছি। কারণ নার্সিংয়ের আমাদের যে প্রফেশনটা এইসব করার পরে ধরে না একটা ইউটিউবকে পড়ায়, ডক্টর পড়ায়, এই ডক্টর পড়ার পরে বাকি যে আমাদের কাজগুলো সেগুলো কিন্তু একজন স্টাফ নার্সেই করে, ঠিক আছে? তো পড়ানোটা বাদ দাও, কিন্তু কোন কোন পেশেন্টকে ইউটিউব পড়ানো হয় সেটা তো কোশ্চেন করতে পারে। 2 নম্বর, একটা ইউটিউব কতদিন পর্যন্ত থাকে সেটাও কোশ্চেন করতে পারে। তারপরে হচ্ছে কেন ট্র্যাকিওস্টমি করা হয় সেটাও কোশ্চেন করতে পারে, ঠিক আছে? তো ভালো করে তোমরা দেখে নিবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এখানে দেখো ইউটিউবের সাইজগুলো তোমরা দেখে নিবে, কালারটা দেখে নিবে। অ্যাডাল্টের ক্ষেত্রে মোর দেন 7 ফ্রেঞ্চ, এটা তোমরা গজ হিসাবেও বা সেন্টিমিটার হিসাবেও তোমরা বার করতে পারো, ঠিক আছে? গুগলে সার্চ করলে পেয়ে যাবে। চিলড্রেনের ক্ষেত্রে 4 to 7 মানে 4 থেকে 7 ফ্রেঞ্চ। ইনফ্যান্টের ক্ষেত্রে লেস দেন 4 ফ্রেঞ্চ। তো এই হচ্ছে ইউটিউব সাইজ, তোমরা দেখে নাও। ইউটিউবের সাইজ যদি জিজ্ঞাসা করে অ্যাডাল্টের ক্ষেত্রে, চিলড্রেনের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে কোন কোন সাইজ ব্যবহার করা হয়। এবার চলে আসি খুব ইম্পর্টেন্ট, সাকশন করার সময় কতটা প্রেসার ইউজ করা হয়। আমরা যখন ইউটিউব পড়ানো একটা পেশেন্টের দেখবে তার কিন্তু সাকশন করতে হয়, কারণ তার কিন্তু সিক্রেশন হয়। এই সিক্রেশনের ফলে দেখবে যে ইউটিউবের যে নালীটা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। সেই বন্ধ হয়ে যাওয়ার ফলে দেখবে তার শ্বাস নিতে কিন্তু প্রবলেম হতে পারে। তো আমাদের মাঝে মাঝে সেটাকে সাকশন করতে হবে। এবার সাকশন করার সময় আমাদের প্রেশারটা কতটা থাকবে, সাকশনের যে প্রেশার সেটা, ভ্যাকুয়ামের যে প্রেশার সেটা কতটা থাকবে। নিউনেটের ক্ষেত্রে 60 to 80 mmHg প্রেশারের ক্ষেত্রে কিন্তু এই ইউনিটটা থাকে। চিলড্রেনের ক্ষেত্রে 80 to 100, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু, mmHg। অ্যাডাল্টের ক্ষেত্রে 120 থেকে 150, ঠিক আছে, 120 to 150। এবার ইনফ্যান্টের ক্ষেত্রে 80 to 100 mmHg, অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে 80 to 120। এগুলো খুব মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু ভুলে যাবে। আমরা যেটা ইউজ করেছি, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করেছি। যারা আইসিইউতে কাজ করেছো তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে? এবার চলে আসি পরের কোশ্চিনে। 6 নম্বর কোশ্চিন। এখানে কি বলেছে, প্রিকোয়েশন মানে আমরা কিভাবে তৈরি হব, অর নার্সিং কেয়ার ফর দ্য ট্র্যাকিওস্টমি। একটা ট্র্যাকিওস্টমি পেশেন্টের একজন নার্সিং স্টাফের কিভাবে সেটাকে প্রিকোয়েশন নেবে। দেখো এটা কিন্তু যেগুলো বলা হয়েছে, একজন নার্সিং স্টাফ যা কাজ করে একটা ট্র্যাকিওস্টমি পেশেন্টের ক্ষেত্রে সেই সব কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে দেওয়া হয়েছে। আমাদের অ্যাসেস কী করবো বলো? ট্র্যাকিওস্টমি পেশেন্ট মানে ট্র্যাকিওস্টমি করা হয়েছে, সেই পেশেন্টের আমাদের কাজ কী একজন নার্সিং স্টাফ হয়ে? অ্যাসেস রেসপিরেটরি ফর দ্য বাইলেটারাল ব্রিথ সাউন্ড, আমাদেরকে অ্যাসেস করতে হবে। কি অ্যাসেস করব? রেসপিরেটরি ঠিকঠাক আছে কি না, তাকে বাইলেটারাল পজিশনে রাখতে হবে। তারপরে তার ব্রিথটা এবং সাউন্ডটা আমাদেরকে শুনতে হবে, কেমন এরকম ঘ্যার ঘ্যার সাউন্ড হচ্ছে কি না, কীভাবে একটা সাউন্ড আসবে। যদি সেটা সিগ্রেশন থাকে, কফ জমে থাকে, তো তার সাউন্ডটা কিন্তু আলাদা হবে, তার রেসপিরেশনটা আলাদা হবে, ঠিক আছে? মনে রাখবে, যারা অ্যাসেস করেছো তারা কিন্তু এটা বুঝতে পারছো। 2 নম্বর আমাদের কি কাজ হবে, গিভ 5 to 10 cc এয়ার ইন দ্য কাপ ফর প্রপার ফ্লেকশন অফ টিউব। দেখো এই জিনিসটা মাথায় রাখবে, একটা ছোট্ট কাপ থাকে, ছোট বেলুনের মতো কাপ থাকে, তার মধ্যে কিন্তু একটা এয়ার ভরা হয়। সিরিঞ্জের মাধ্যমে এই 5 to 10 cc এয়ার ভরতে হবে, ঠিক আছে? এয়ার ভরতে হবে, কারণ সেটা যেন খুলে না আসে, তার জন্য কিন্তু এই জিনিসটা করতে হয়। বলে না প্রপার ফ্লেকশন যেন থাকে। তো এই কাজটা আমাদের একজন নার্সিং স্টাফ যখনই আমরা সাকশন করতে যাব, তো সেইটা কিন্তু আমাদের অ্যাসেস করতে হবে এই জিনিসটা। 3 নম্বর পয়েন্টে দেখো, গিভ 5 to 10 cc এয়ার কাপ ফর প্রপারলি ফ্লেকশন। যাই হোক, এটা আমি 2 বার করে লিখে ফেলেছি। এবার চলে আসি, কভার ইনসিশন সাইড উইথ স্টাইরাল গজ। যেখানে ট্র্যাকিওস্টমি হয়েছে, যেই জায়গাটা ট্র্যাকিওস্টমি হয়েছে সেখানে আমাদের কিন্তু স্টাইরাল গজ দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে। তারপরে দেখো, মেইনটেন সেমি টু হায়ার ফোলার পজিশন, আমাদের পেশেন্টকে সবসময় সেমি ফোলার পজিশনে রাখতে হবে, মনে রাখবে। তারপরে আমাদের কাজ কী হবে, একজন স্টাফ নার্স হয়ে ভাইটাল সায়েন্স আর দ্য এবিজি, ভাইটাল সায়েন্সটা চেক করতে হবে। তারপরে এবিজিটাও দেখতে হবে। এবিজি কেন দেখতে হবে? কারণ একটা ট্র্যাকিওস্টমি পেশেন্টের কিন্তু অক্সিজেন চলে, আর অক্সিজেন চলার ফলে তার কার্বন ডাইঅক্সাইড C2 কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেড়ে যাবে,
বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটার মেজারমেন্ট দেখার জন্য আমাদের এবিজিটা করতে হয়, কতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে সেটা দেখার জন্য এবিজিও করতে হয়। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট ওয়ার্ম অ্যান্ড দ্য হিউম্যানিফাইড অক্সিজেন, ওয়ার্ম রাখতে হবে, যেটা আমরা দেব, ওয়ার্ম দেব এবং আমাদের অক্সিজেন প্রোভাইড করতে হবে। তো এই হচ্ছে একজন নার্সিং স্টাফের কাজ, কিসের জন্য? ট্র্যাকিওস্টোমি পেশেন্টের জন্য। কোশ্চেন কিন্তু করে থাকে বলে এই কোশ্চেনগুলো শেয়ার করছি, মনে রাখবে কিন্তু আমি অনেক কষ্ট করে এই কোশ্চেনগুলো তোমাদেরকে শেয়ার করছি, খুব ইম্পর্টেন্ট বলেই, ঠিক আছে, ইম্পর্টেন্ট বলেই কোশ্চেনগুলো শেয়ার করছি। পরের কোশ্চেনে চলে আসি, সাকশনের ডিউরেশন কত? আমরা যখন সাকশন করব, আমাদের যে সাকশন ক্যাথেটারটা কি আমরা ঢুকিয়ে সেটা আমরা কতক্ষণ পর্যন্ত আমরা করতে পারি? ধরেন ঢুকিয়ে করিয়ে যাচ্ছি তেমন কিন্তু করা যাবে না। আমাদের ঢোকানোর সঙ্গে সঙ্গে একটা টাইমিং থাকে, ওই টাইমের মধ্যে আমাদের কিন্তু তুলতে হবে আবার, ঠিক আছে, সাকশন ক্যাথেটারটা তুলতে হবে। ঢুকিয়ে দিলাম, সাকশন করে যাচ্ছি তেমন না, ঢোকার পরে একটা টাইমিং থাকে, সেই টাইমিংটা হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড, 10 to 15 সেকেন্ড অ্যাট এ ওয়ান টাইম। একবার ঢুকালাম সাকশন ক্যাথেটারটা, এই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আবার সেটাকে তুলতে হবে, ঠিক আছে। এই হচ্ছে সাকশনের একটা ডিউরেশন, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আরেকটা তোমাদের এখানে জিনিস জানিয়ে দিই যে সাকশন করার সময় কি বলবো, যখন আমরা সাকশন করব, ঠিক আছে, তখন এই যে আমরা সাকশন করছি, দেখো তোমরা সবাই সাকশন করেছো, যারা কি বলবো, যারা আইসিইউ রিলেটেড ওয়ার্ডে মানে আইসিইউতে কাজ করেছো, যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল ওয়ার্ড বলবো, ক্রিটিক্যাল ওয়ার্ডে যারা কাজ করেছো সেখানে দেখবে, বা তোমরা করেছো যারা, তোমরা যখন সাকশন করবে তখন কিন্তু প্রেশার যেটা হচ্ছে নেগেটিভ প্রেশার থাকে, পজিটিভ প্রেশার তো আমরা সাকশন করতে পারবো, নেগেটিভ মানে আমাদের তুলছে, সেটাকে টেনে নিচ্ছে, ঠিক আছে, সিক্রেশনটা যেটা হচ্ছে আমাদের কফ জমে থাকে সেটা টেনে নিচ্ছে। তো যখন আমরা ক্যাথেটারটা মানে সাকশন ক্যাথেটারটা ইনসাইড করব, মানে ভিতরে ঢোকাবো, তখন কিন্তু আমাদের কিন্তু সেটাকে মানে কোনো প্রেশার দেওয়া যাবে না, কোনো সাকশন প্রেশার দেওয়া যাবে না, সেটাকে ভাঁজ করে নিব, মানে সাকশন ক্যাথেটারটা ভাঁজ করে তারপর ঢোকাবো। যখন আমাদের টানবো তখন কিন্তু আমাদের সেটাকে ছাড়তে হবে, মানে হচ্ছে প্রেশার দিতে হবে। ঢোকানোর সময় কোনো প্রেশার দেওয়া যাবে না, নাহলে কিন্তু ইনজুরি হওয়ার চান্স থাকে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় একদম মনে রাখবে। এবার চলে আসি পরের কোশ্চেন, যেটা হচ্ছে 8 নম্বর, ইটি টিউব করার পজিশনের নাম কি? যখন আমরা ইটি টিউব পরাবো, ঠিক আছে, তখন একটা পজিশন, একটা পেশেন্টকে শুয়ে আছে, তো কোন পজিশনে থাকলে আমরা ইটি টিউব পরাতে পারি, কোন পজিশন, ঠিক আছে, পজিশনিংটা জানতে হবে। আর হচ্ছে আমরা তো দাঁড়িয়ে পড়াতে পারবো না, বা কি বলো যে যারা ব্যাক রেস্ট করে সেইভাবে তো কোনো মানে ইটি টিউব পড়ানো যাবে না। তো স্নিফিং পজিশনে আমাদেরকে ইটি টিউব পড়াতে হবে, স্নিফিং পজিশন, যখন আমরা ইটি টিউব করি স্নিফিং পজিশন, ঠিক আছে, যখন আমরা ইটি টিউব পড়াবো তার যে পজিশনের নাম হচ্ছে স্নিফিং পজিশন, ঠিক আছে। এটা হচ্ছে যেমন হচ্ছে এয়ারওয়ে স্ট্রেট থাকবে, চিংটা আপ থাকবে, এই যে একটা পজিশন, হ্যাঁ, এইটাকে বলে স্নিফিং পজিশন। এবার 9 নম্বর কোশ্চেনটা দেখো তোমরা, ট্র্যাকিওস্টোমি পেশেন্টকে কোন পজিশন রাখতে হয়? আমরা ট্র্যাকিওস্টোমি করে নিলাম, এবার ওই পেশেন্টকে কোন পজিশনে আমরা রাখবো? সেমি ফোলার পজিশনে আমাদেরকে পেশেন্টটাকে রাখতে হবে, মনে রাখবে, সেমি ফোলার পজিশনে ট্র্যাকিওস্টোমি পেশেন্টের। এবার চলে আসে সাকশন ক্যাথেটারের সাইজ। আমি বললাম এখনই যে সাকশন আমি আলোচনা করলাম। 10 নম্বর, সাকশন ক্যাথেটারের সাইজ। ইনফেন্টের সাইজ দেখে নাও 5 থেকে 6 ফ্রেঞ্চ, চাইল্ডের ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে 6 to 10 ফ্রেঞ্চ, অ্যাডাল্টের ক্ষেত্রে 10 to 18 ফ্রেঞ্চ। তোমরা ফ্রেঞ্চ কথাটা যদি না বুঝতে পারো, এটাও একটা ইউনিট, তাহলে তোমরা কি বলবো mm থেকে সেটাও গজ mm এগুলো তোমরা সার্চ করে নিবে, ঠিক আছে। পরের কোশ্চেন চলে আসি, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, বেশি আলোচনা করব না, পরের কোশ্চেনে চলে আসবো। এবার দেখো রাইস টিউব বা হচ্ছে লিভেন টিউব, রাইস টিউবের অপর নাম লিভেন টিউব ফিটিং। রাইস টিউব ফিটিং আমরা সবাই দিই, ওইসব পেশেন্টকে কিন্তু রাইস ফিটিংয়ে দিতে হয়, রাইস টিউব ফিটিংয়েই কিন্তু আমাদের করাতে হবে। তো এখানে কোশ্চেনটা করতে পারে যে কোন পেশেন্টকে রাইস টিউব ফিটিং কোন পেশেন্টকে দেওয়া হয়, কোন পেশেন্টকে আমরা রাইস টিউব ফিটিংটা দেবো, ঠিক আছে, কোন পেশেন্টকে। তো কোন পেশেন্টকে প্রোভাইডিং আমরা করবো এই নিউট্রিশনটা, রাইস টিউব ফিটিংটা প্রোভাইড করবো ফর এ পেশেন্ট আনএবল, যে পেশেন্ট আনএবল টু কনজিউম ফুড নর্মালি, যে পেশেন্ট মানে কি খাবার, সাধারণত খাবার মানে কি করতে ডাইজেস্ট করতে পারছে না বা খেতে পারছে না,
নর্মালি খেতে পারছে না, সেই সব পেশেন্টকে আমরা কিন্তু রাইস ফিডিং করাতে পারি। এখানে বলেছে কোন কোন পেশেন্ট উইথ দ্য ডিফিকাল্টি ইন চুইং, যে পেশেন্ট চুবাতে পারে না বা গিলতে পারে না, ঠিক আছে। অনেক পেশেন্ট আছে চিবাতে পারে না, ফের অনেক পেশেন্ট আছে যেটাতে গিলতে পারে না, সেসব পেশেন্টকে আমরা কিন্তু এই ফিডিংটা দেবো, রাইস টু ফিডিং দেবো। আর একটা হতে পারে ওরাল ফ্রেঞ্জিয়াল কি ইসোফেগাল ডিফর্মিটি, যদি থাকে ডিফর্মিটি থাকতে পারে, ইসোফেগাল ডিফর্মিটি থাকতে পারে। এবার হচ্ছে রাইস টিউব ডিউরেশন, আমরা যখন রাইস টিউব ফিডিং করাবো, সেই যে রাইস টিউবটা আমরা পড়াবো সেটার মানে শর্ট টাইম ফিডিং লেস দেন 4 উইক, 4 সপ্তাহ কিন্তু রাইস টিউবটা কিন্তু পড়ানো থাকবে। তারপরে যদি সেটাকে চেঞ্জ না করি তাহলে কিন্তু ইনফেকশন বেড়ে যাবে। তো আমাদের রাইস টিউব চেঞ্জ করতে সেটাকে শর্ট টাইম বলা হয়, সেটা আমরা 4 উইক 4 সপ্তাহ আমরা সেটাকে পড়ানো থাকতে পারি। এর থেকে বেশি হলে কিন্তু ইনফেকশন ছড়াতে পারে। এমনি তো ট্র্যাকেস্টমি পেশেন্টের, এই যে ট্র্যাকেস্টমি পেশেন্টের ভিতরে একটা টিউব থাকবে, তারপরে কিন্তু ইনফেকশন ছড়াতে পারে, সেটাকেও ওই 10 থেকে 14 দিনের মধ্যে সেটাকে চেঞ্জ করলে খুব ভালো, ঠিক আছে। তো এটা হচ্ছে নিয়ম। তো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আরও কোশ্চেন আছে, আর আমি টাইম পাইলাম না, আরও কোশ্চেন আছে, আমি টাইম পাইনি বলে তোমাদেরকে শেয়ার করছি না, পুরো অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে। এরকম কোশ্চেন নিয়ে আরও আসবো, তোমাদেরকে শেয়ার করব নতুন নতুন ভিডিও আমি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো এই টপিক নিয়ে অনেকবার আলোচনা করেছে ইন্টারভিউর ক্ষেত্রে, বিশেষ করে স্টাফ নার্সের ইন্টারভিউর ক্ষেত্রে খুব এগুলো কোশ্চেন করেছে বলেই আমি আজকে ডিটেলসটা তোমাদের জানিয়ে দিলাম যে যদি ট্র্যাকিওস্টোমি পেশেন্ট থেকে কোনো কোশ্চেন করে থাকে তাহলে কী কী কোশ্চেন করতে পারে। ট্র্যাকিওস্টোমি পেশেন্ট থেকে অনেক কোশ্চেন করেছে, আমারই মোটামুটি 10 থেকে 15 জনের জানা যে ট্র্যাকিওস্টোমি পেশেন্ট থেকে কোশ্চেন করেছিল। তো আমি ট্র্যাকিওস্টোমি বা রাইস টিউব ফিডিং থেকে আমি কিন্তু ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো নোট ডাউন করে নেবে, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন এই চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।